ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত থামাতে যে সমঝোতার আশা তৈরি হয়েছিল সেটি এখন বড় অনিশ্চয়তার মধ্যে পড়েছে। 60 দিনের আলোচনার সময়সীমা শেষ হলেও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই দেশ। আর এর সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনাও আরও বাড়ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন বিপুল সংখ্যক জাহাজ এই পথ দিয়ে চলাচল করত, কিন্তু সংঘাতের কারণে এখন সেই স্বাভাবিক নৌ চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। সাম্প্রতিক তথ্যানুযায়ী 16 আগস্ট এই পথে মাত্র কয়েকটি জাহাজ চলাচল করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চাইছে হরমুজ প্রণালী আবার স্বাভাবিকভাবে খুলে দেওয়া হোক। অন্যদিকে ইরানও স্পষ্ট করে দিয়েছে তাদের শর্ত পূরণ না হলে প্রণালীতে স্বাভাবিক বাণিজ্যিক চলাচল ফিরবে না। এর মধ্যেই সামনে এসেছে ইরান ও ওমানের মধ্যে নতুন একটি সমঝোতার খবর। তেহরান জানিয়েছে হরমুজ প্রণালীতে ভবিষ্যতে জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে, তবে এর বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং এমনকি প্রণালীটিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার ধারণাকেও তিনি সমর্থন করেছেন। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে একই জলপথ নিয়ে দুই পক্ষের পরস্পর বিরোধী অবস্থান এখন নতুন কূটনৈতিক সংকট তৈরি করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নৌবাহিনী ইরানের ওপর অবরোধ কার্যকর করতে গিয়ে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দিয়েছে, কয়েকটি জাহাজ অকার্যকর করেছে এবং কিছু জাহাজে তল্লাশি চালিয়েছে। ফলে সংকটের প্রভাব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দামেও চাপ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজার ইতিমধ্যে এই অচল অবস্থার প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আলোচনা কি আবার শুরু হবে? 60 দিনের সমঝোতার সময় শেষ হলেও দুই পক্ষের মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এমনটা বলা যাচ্ছে না। ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার বলেছেন ইরানের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং আলোচনা ইতিবাচক হলেও তেহরান এখনও যুক্তরাষ্ট্রের চাওয়া ধরনের চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে না। অন্যদিকে ইরানের বক্তব্য, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও চাপের মধ্যে ওই 60 দিনের আলোচনার কাঠামো কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। তাই তেহরানের কাছে সময়সীমা শেষ হওয়ার বিষয়টির বিশেষ গুরুত্ব নেই। অর্থাৎ একদিকে আলোচনা চলছে, অন্যদিকে সামরিক ও অর্থনৈতিক চাপও বাড়ছে। এর মধ্যে ইরানের সেনাপ্রধান মার্কিন সামরিক সদস্যদের আটক বা হত্যা করতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাও দুই দেশের মধ্যে উত্তেজনার মাত্রা কতটা বেড়েছে তার একটি বড় উদাহরণ। সব মিলিয়ে এখন হরমুজ প্রণালী হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। একটি চুক্তি কি শেষ পর্যন্ত এই জলপথ খুলে দিতে পারবে, নাকি হরমুজকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা আরও বাড়বে? এর উত্তর নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনৈতিক আলোচনার উপর। তবে আপাতত নিশ্চিত যে 60 দিনের সময়সীমা শেষ হলেও ইরান যুক্তরাষ্ট্র সংকটের সমাধান এখনও হয়নি। আর হরমুজ প্রণালীর অচলাবস্থা যত দীর্ঘ হবে তার প্রভাব তত বেশি পড়তে পারে বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে। এই সংকটের পরবর্তী মোড় এখন পুরো বিশ্বের নজরে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে একটি বিশেষ যুদ্ধ কৌশলের উপর নির্ভর করেছে। শত্রুর ভূখণ্ডের কাছাকাছি ঘাঁটি, বিমানবাহী রণতরী এবং মিত্র দেশগুলোর সামরিক সুবিধা ব্যবহার করে দূর থেকে যুদ্ধ পরিচালনা করা, এটাই ছিল আমেরিকার সামরিক শক্তির অন্যতম ভিত্তি। কিন্তু 2026 সালের ইরান যুদ্ধকে সেই কৌশলের সীমাবদ্ধতা প্রকাশ করে দিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংসের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরান যুদ্ধ আমেরিকার প্রচলিত ওয়ে অব ওয়ারের একটি গুরুত্বপূর্ণ ধারণাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষ করে বিদেশে সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজগুলো শত্রুর আক্রমণ থেকে নিরাপদ থাকবে, এই পুরনো ধারণার আগের মতো কার্যকর নাও হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ফরওয়ার্ড ডিফেন্স বা শত্রুর কাছাকাছি অবস্থান নিয়ে শক্তি প্রয়োগের কৌশল গড়ে তোলে। পারস্য উপসাগর সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং নৌবাহিনীর উপস্থিতি ছিল এই কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। 1991 সালের উপসাগরীয় যুদ্ধ এবং 2003 সালের ইরাক যুদ্ধেও এই সামরিক অবকাঠামো যুক্তরাষ্ট্রকে দ্রুত বিপুল শক্তি মোতায়েনে সহায়তা করেছিল। তখন মার্কিন ঘাঁটি ও বিমানবাহী রণতরীগুলো
তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থেকে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করতে পেরেছিল। কিন্তু ইরান যুদ্ধের পরিস্থিতি ছিল অনেকটাই ভিন্ন। ব্রুকিংসের বিশ্লেষণ অনুযায়ী ইরান আগে থেকে বুঝেছিল যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির একটি বড় দুর্বলতা হলো তার শক্তি অনেকটাই বিদেশের ঘাঁটি, বিমান ঘাঁটি এবং সমুদ্রভিত্তিক প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। তাই ইরান শুধু সামরিক সরঞ্জাম ধ্বংস করার চেষ্টা করেনি, বরং মার্কিন শক্তি প্রয়োগের পুরো ব্যবস্থাটিকেই চাপের মধ্যে ফেলেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরান বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। এর ফলে ঘাঁটি, বিমান, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা, গোলাবারুদের মজুদ এবং যোগাযোগ ও রাডার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি বিমান ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দিতে হবে এমন নয়। যদি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়, জ্বালানি সরবরাহ ব্যাহত হয় কিংবা গুরুত্বপূর্ণ সহায়ক বিমানগুলো অকার্যকর হয়ে পড়ে, তাহলেই তো একটি ঘাঁটির কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। একই বিষয় প্রযোজ্য মার্কিন নৌবাহিনীর ক্ষেত্রেও। একটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়া একমাত্র লক্ষ্য নয়, কোনো জলপথে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা মাইনের হুমকি এতটাই বাড়িয়ে দেওয়া সম্ভব যে মার্কিন যুদ্ধজাহাজ সেখানে প্রবেশ করতেই দ্বিধা করবে। আর তখন শত্রুকে সরাসরি ধ্বংস না করেও তার ক্ষমতা প্রয়োগের স্বাধীনতা সীমিত করা যায়। হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি তার একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে। ব্রুকিংসের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানি মাইন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের হুমকির কারণে উপসাগরের সংকীর্ণ জলপথে মার্কিন নৌবাহিনীর জন্য অভিযান পরিচালনা আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আর এখানেই বড় প্রশ্ন। ব্রুকিংসের বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীনের কাছে ইরানের তুলনায় অনেক বেশি উন্নত ও দীর্ঘ পাল্লার প্রচলিত অস্ত্র রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এমন সক্ষমতা তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং দূরবর্তী সামরিক শক্তি প্রয়োগের ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই এই যুদ্ধকে শুধু ইরান যুক্তরাষ্ট্র সংঘাত হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। এটি হতে পারে ভবিষ্যতের বড় শক্তির যুদ্ধের একটি সতর্ক সংকেত। ব্রুকিংসের সুপারিশ হল, যুক্তরাষ্ট্রকে তার সামরিক ঘাঁটিগুলো আরও ছড়িয়ে দিতে হবে, শক্তিশালী করতে হবে, পর্যাপ্ত গোলাবারুদ মজুত রাখতে হবে এবং সাবমেরিন ও তুলনামূলক কম খরচের মানববিহীন সামরিক ব্যবস্থায় আরও বিনিয়োগ করতে হবে। অর্থাৎ ভবিষ্যতের যুদ্ধ হয়তো শুধু কে বেশি শক্তিশালী সেই প্রতিযোগিতা হবে না, বরং কে শত্রুর শক্তিকে দূর থেকে অকার্যকর করে দিতে পারে সেটাই হয়ে উঠতে পারে বড় প্রশ্ন। তবে ব্রুকিংস নিজেও বলছে, ইরান যুদ্ধের অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা পুরোপুরি হারিয়েছে। মার্কিন বাহিনী এখনও বড় ধরনের সামরিক সক্ষমতা দেখাতে পারছে, কিন্তু একই সঙ্গে যুদ্ধটি দেখিয়েছে বিদেশের ঘাঁটি ও যুদ্ধ জাহাজকে আর আগের মতো নিরাপদ আশ্রয় ধরে নেওয়া হবে না। যাবে না। তাহলে কি সত্যি আমেরিকান ওয়েতে অব ওয়্যারের যুগ শেষ? সম্ভবত পুরোপুরি নয়। তবে ইরান যুদ্ধ একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, আগামী দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আগের তুলনায় অনেক বেশি ঝুঁকি, খরচ ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হবে। আর এই পরিবর্তন শুধু ওয়াশিংটনের জন্য নয়, বিশ্বের ভবিষ্যৎ সামরিক কৌশল এবং আন্তর্জাতিক। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবারও তৈরি হয়েছে নতুন উদ্বেগ। মিয়ানমারের দিক থেকে আসা সন্দেহজনক ড্রোন ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের কাছাকাছি এলাকায় আলো জ্বালানো দুটি ড্রোনকে আকাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় 7টার দিকে দুটি ড্রোনের দেখা মেলে। ড্রোন দুটির গায়ে লাল ও সবুজ আলো জ্বলছিল। এগুলো একটি দ্বীপের পূর্ব দিকের জেটি এলাকার কাছাকাছি অবস্থান করছিল এবং বেশ কিছু সময় ধরে আকাশে ঘোরাফেরা করছিল। ঘটনাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মূলত এর অবস্থানের কারণে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দীর্ঘদিন ধরে নিরাপত্তা ও সংঘাতের কারণে সংবেদনশীল। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব এর আগেও সীমান্তবর্তী বাংলাদেশি এলাকাগুলোতে পড়েছে। তাই সীমান্তের কাছাকাছি অজ্ঞাত ড্রোনের উপস্থিতি স্থানীয়দের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করেছে। ড্রোনগুলো কোথা থেকে এসেছে, কেন উড়ছিল এবং সেগুলোর উদ্দেশ্য কী ছিল? তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্যের ভিত্তিতে ড্রোনগুলো মিয়ানমারের সামরিক বাহিনীর ছিল কিনা অথবা বাংলাদেশে আকাশসীমায় প্রবেশ করেছিল কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রতিবেদনে মূলত সন্দেহজনক ড্রোন দেখা যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এদিকে মিয়ানমারের রাখাইন অঞ্চলে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে লড়াইয়ের কারণে সীমান্ত পরিস্থিতিও জটিল হয়ে আছে।
এই পরিস্থিতিতে ড্রোন এখন যুদ্ধ ও নজরদারির অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি। সীমান্তের কাছাকাছি কোনো এলাকায় ড্রোন দেখা গেলে সেটি শুধু সাধারণ উড্ডয়ন নাকি নজরদারি কিংবা অন্য কোনো সামরিক উদ্দেশ্যে পরিচালিত তা নিয়ে স্বাভাবিকভাবেই নিরাপত্তা প্রশ্ন তৈরি হয়। স্থানীয়দের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো এই ধরনের ড্রোন যদি নিয়মিত সীমান্তের কাছাকাছি ঘোরাফেরা করতে থাকে তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে কিনা। তবে আতঙ্কের পাশাপাশি প্রয়োজন সঠিক তথ্য ও দ্রুত যাচাই, কারণ আকাশে কোনো ড্রোন দেখা গেলেই সেটিকে সামরিক হামলা বা গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত করা যায় না। এর প্রকৃত উৎস, গতিপথ এবং উদ্দেশ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। বাংলাদেশের জন্য সীমান্ত নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এখনও যখন থামেনি, তখন সীমান্তের আকাশ ও স্থল দুই দিকেই নজরদারি জোরদার করা জরুরি। সবশেষে প্রশ্ন থেকেই যাচ্ছে, সীমান্তের কাছে দেখা সেই ড্রোনগুলো আসলে কার ছিল? তারা কি শুধু নজরদারি করছিল নাকি এর পেছনে ছিল অন্য কোনো উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর মিলবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং আরও নির্ভরযোগ্য তথ্য সামনে এলে। আপাতত ঘটনাটি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সংবেদনশীল পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা উদ্বেগের ইঙ্গিত হিসেবেই আলোচনায় এসেছে। ধরুন, ঢাকার ব্যস্ত ফার্মগেট এলাকায় হঠাৎ একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো। মুহূর্তের মধ্যেই বদলে যাবে পুরো শহরের চিত্র। তীব্র তাপ, বিস্ফোরণের চাপ, আগুন ও তেজস্ক্রিয়তার ভয়াবহ প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে বিশাল একটি এলাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন বিস্ফোরণ হলে কতটা দূরে থাকলে আপনি তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারবেন? 1945 সাল হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর বিশ্ব প্রথমবার প্রত্যক্ষ করে এই অস্ত্রের ভয়াবহতা। সেই দুটি হামলায় বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারান এবং দীর্ঘদিন ধরে এর তেজস্ক্রিয়তার প্রভাব বহন করতে হয়। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের হাতে রয়েছে হাজার হাজার পারমাণবিক অস্ত্র, আর এগুলোর কিছু হিরোশিমা নাগাসাকিতে ব্যবহৃত বোমার তুলনায় বহু গুণ শক্তিশালী। এখন ধরা যাক একটি 1 মেগাটন ক্ষমতার পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের প্রথম মুহূর্তেই তৈরি হবে প্রচণ্ড তাপ ও আলো। বিস্ফোরণের কেন্দ্রের কাছাকাছি এলাকায় তাপমাত্রা এত বেশি হতে পারে যে মানুষ সহ অধিকাংশ বস্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এরপর আসবে বিস্ফোরণের চাপের ঢেউ। প্রচণ্ড গতিতে ছুটে আসা এই বাতাসের চাপ ভবন, গাড়ি এবং অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত করতে পারে। বিস্ফোরণের কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যাবে, সাধারণত এই চাপের তীব্রতা ততই কমতে থাকবে। কিন্তু এখানেই বিপদ শেষ নয়। পারমাণবিক বিস্ফোরণের পর তৈরি হতে পারে তেজস্ক্রিয় ফেল আউট। বাতাসের গতিপথ অনুযায়ী এই তেজস্ক্রিয় কণা বিস্ফোরণ স্থল থেকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। আর এই কারণেই শুধু বিস্ফোরণের কেন্দ্র থেকে দূরে থাকাই যথেষ্ট নয়। আপনি কোন দিকে অবস্থান করছেন, বাতাস কোন দিকে বইছে এবং কাছাকাছি শক্ত কোনো আশ্রয় কেন্দ্র আছে কিনা, এসব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি ভয়াবহ বিষয় হলো ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস। শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণের ক্ষেত্রে এটি বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এরপর দীর্ঘমেয়াদে দেখা দিতে পারে আরও ভয়াবহ মানবিক ও পরিবেশগত সংকট। হাসপাতাল, বিদ্যুৎ, পানি, যোগাযোগ সবকিছু যদি একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া মানুষের জন্য পরবর্তী সময়টি অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। আর বড় ধরনের পারমাণবিক যুদ্ধ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিপুল পরিমাণে ধোঁয়া ও ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে উঠে সূর্যের আলো কমিয়ে দিতে পারে। এর ফলে বৈশ্বিক তাপমাত্রা কমে যাওয়ার মতো দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যাকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, পারমাণবিক বিস্ফোরণের ক্ষেত্রে সবার জন্য একই নিরাপদ দূরত্ব নির্ধারণ করা যায় না। বোমার শক্তি, বিস্ফোরণের উচ্চতা, ভূপ্রকৃতি, ভবনের অবস্থান এবং বাতাসের গতিপথ সবকিছুর ওপর ক্ষয়ক্ষতির মাত্রা নির্ভর করে। তাই পারমাণবিক হামলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আতঙ্কিত হয়ে বাইরে না থেকে দ্রুত মজবুত কোনো ভবনের ভেতরে আশ্রয় নেওয়া, জানালা থেকে দূরে থাকা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা। পারমাণবিক অস্ত্র তৈরি হয়েছে নিরাপত্তার যুক্তিতে, কিন্তু এর ভয়াবহতা এমন যে একটি বড় সংঘাত শুরু হলে তার প্রভাব শুধু একটি দেশ বা শহরের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে।
তাই প্রশ্নটা শুধু পারমাণবিক বোমা কত দূরে বিস্ফোরিত হলে আপনি বাঁচবেন? প্রকৃত প্রশ্ন হলো, মানব সভ্যতাকে এমন অস্ত্রের উপর নির্ভর করতে হবে কেন, যার ব্যবহার একটি মুহূর্তে কোটি মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারে? পারমাণবিক অস্ত্রের সংখ্যা যত বাড়বে, দুর্ঘটনা, ভুল সিদ্ধান্ত কিংবা বড় কোনো সংঘাতের ঝুঁকিও ততটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আর সেই কারণেই পারমাণবিক যুদ্ধ ঠেকানো আজ শুধু কোনো একটি দেশের দায়িত্ব নয়, এটি পুরো মানবজাতির নিরাপত্তার প্রশ্ন। মাটির হাজার হাজার কিলোমিটার গভীরেই কি সত্যি জাহান্নামের অস্তিত্ব পাওয়া গেছে? আর সেই গভীরতা থেকে কি শোনা গিয়েছিল অসংখ্য মানুষের আর্তচিৎকার? সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু বছর ধরে এমন একটি ভয়ঙ্কর দাবি ঘুরে বেড়াচ্ছে। ভাইরাল ভিডিওতে বলা হয়, রাশিয়ার বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে বিশাল একটি গর্ত খনন করার সময় মাটির নিচ থেকে মানুষের চিৎকারের মতো শব্দ রেকর্ড করেছিলেন। কেউ কেউ দাবি করেন সেটি ছিল জাহান্নাম থেকে আসা মানুষের আর্তনাদ। কিন্তু এই দাবির সত্যতা কতটা? ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধান বলছে ঘটনাটি আসলে একটি পুরনো আন্তর্জাতিক গুজব। একই গল্প কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়েছে, কিন্তু জাহান্নামের চিৎকার শোনার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। গুজবটির সঙ্গে যে বাস্তব ঘটনাটিকে জড়িয়ে দেওয়া হয়েছে সেটি হলো রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোল। 1970 সালে সোভিয়েত ইউনিয়ন কোলা উপদ্বীপে বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে একটি গভীর কূপ খনন করে। দীর্ঘ প্রায় 2 দশকের প্রচেষ্টার পর কূপটির গভীরতা দাঁড়ায় প্রায় 12.2 কিলোমিটার। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল পৃথিবীর ভূগর্ভের শিলা, গ্যাস, পানি এবং পৃথিবীর অভ্যন্তরের গঠন সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা। কিন্তু এই বাস্তব বৈজ্ঞানিক প্রকল্পের সঙ্গে পরে যুক্ত হয়ে যায় ভয়ঙ্কর এক গল্প। 1980-এর দশকের শেষ দিকে ছড়িয়ে পড়ে বিজ্ঞানীরা নাকি মাটির নিচে অস্বাভাবিক শব্দ শুনেছেন। সেই শব্দকে বলা হয় লাখ লাখ মানুষের যন্ত্রণার চিৎকার। এরপর গল্পটিতে আরও নানা নাটকীয় উপাদান যোগ হতে থাকে। 1989 সালে যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন নেটওয়ার্কের অনুষ্ঠানে সায়েন্টিস্ট ডিসকভার হেল ধরনের গল্প প্রচার করা হয়। এরপরেই ওয়েল টু হেল বা নরকের কূপ নামে এই গুজব বিশ্বজুড়ে আরও জনপ্রিয় হয়ে ওঠে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। রাশিয়ার বিজ্ঞানীরা কি সত্যি মানুষের চিৎকার রেকর্ড করেছিলেন? অনুসন্ধানে দেখা যায় অডিওটির উৎস 1972 সালের বারন ব্লড নামের একটি সিনেমা। অর্থাৎ সিনেমার ভয়ঙ্কর শব্দকে পরে বাস্তব বৈজ্ঞানিক ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এমনকি অডিও ক্লিপটি বারবার লুপ করে ব্যবহার করা হয়েছিল বলেও ফ্যাক্ট ওয়াচ জানিয়েছে। ভাইরাল দাবিতে আরও বলা হয়, বিজ্ঞানীরা পৃথিবীর হাজার হাজার কিলোমিটার গভীরে গিয়ে অণুজীব খুঁজে পেয়েছিলেন। এখানেও রয়েছে বড় ধরনের বিভ্রান্তি। কোলা সুপারডিপ বোরহোলের গভীরতা ছিল প্রায় 12.2 কিলোমিটার, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাওয়ার কাছাকাছিও নয়। সেখানে গবেষণার সময় ভূগর্ভস্থ পানি, গ্যাস এবং শিলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছিল, কিন্তু সেগুলোর কোনোটি জাহান্নামের অস্তিত্বের প্রমাণ নয়। বরং যত গভীরে যাওয়া হয়েছে তাপমাত্রা তত বাড়তে থাকে। প্রায় 12 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে ওই সময়ের প্রযুক্তিতে আরও গভীর খনন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাহলে প্রশ্ন থেকেই যায়, মানুষের চিৎকারের গল্পটি এলো কোথা থেকে? বিভিন্ন সংস্করণে গল্পটি বিভিন্নভাবে ছড়িয়েছে। কোথাও বলা হয়েছে বিজ্ঞানীরা লাখ লাখ মানুষের চিৎকার শুনেছেন, কোথাও আবার দাবি করা হয়েছে সেখানে শুধু নারী ও শিশুদের আর্তনাদ শোনা গেছে। কিন্তু অনুসন্ধানে এসব দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি। অর্থাৎ বাস্তব ঘটনা ছিল একটি গভীর বৈজ্ঞানিক গবেষণার প্রকল্প, আর তার উপর ভিত্তি করে তৈরি হয়েছে জাহান্নামের চিৎকারের ভয়ঙ্কর গল্প। ধর্মীয় বিশ্বাসের বিষয় আলাদা। জাহান্নাম সম্পর্কে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে যে বর্ণনা রয়েছে, অপ্রমাণিত বৈজ্ঞানিক গল্প দিয়ে প্রমাণ করার চেষ্টা করা ঠিক নয়। সবশেষে বলা যায়, মাটির গভীরে থেকে জাহান্নামের চিৎকার শোনা গেছে এই দাবিটি সত্য নয়। এটি বহু বছর ধরে প্রচারিত একটি আন্তর্জাতিক গুজব। আর ভাইরাল ভিডিওর কথিত চিৎকারের অডিও বৈজ্ঞানিক গবেষণার রেকর্ডিংও নয়। তাই এমন ভয়ঙ্কর কোনো ভিডিও সামনে এলে আতঙ্কিত হওয়ার আগে সবচেয়ে জরুরি হলো দাবিটির উৎস কী, প্রমাণ কোথায় এবং বিজ্ঞানীরা আসলে কি বলছেন সেটি যাচাই করা।